আপনারা শুনছেন আনপ্লাগড রুম্পা। আজকের গল্প দরজার আড়ালে, লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। আমি কোনোদিন ভূত দেখিনি, কিন্তু আমার খুব ইচ্ছে কখনো একটা ভূতের সঙ্গে সামনাসামনি কথা বলি। ছেলেবেলা থেকে কত ভূতের গল্প পড়েছি, লোকের মুখে গল্পও শুনেছি অনেক রকম। আমার খুব দুঃখ হতো এত লোক ভূত দেখতে পায়, অথচ আমার ভাগ্যে আজও একটা ভদ্র মতন ভূত জুটল না। শহরের চেয়ে গ্রামেই বেশি ভূত থাকে। আমি গ্রামে গেছি অনেকবার, কাটিয়েওছি বহুদিন, কিন্তু হায়, কোনোদিন একটা ভূতও চোখে পড়েনি। অন্ধকার মাঠের মধ্যে দিয়ে যাওয়ার সময় কখনো দুই একবার মনে হয়েছে বটে যে দূরে ঘোমটা মাথায় একটা পেতনি দাঁড়িয়ে আছে। বুক একটু একটু কেঁপে উঠেছে ভয়, কিন্তু কাছে গিয়ে দেখেছি কিছুই না, একটা কলা গাছ। বন্ধুদের সঙ্গে একবার বেহালার একটা বাগান বাড়িতেও রাত কাটিয়েছিলাম। সেই বাগান বাড়িটার বেশ সুনাম ছিল ভূতের হিসাবে। অনেকেই দেখেছে, প্রায়ই কেউ নাকি বিফল হয়নি। কিন্তু আমরা সারা রাত জেগে বসে রইলুম, তাস খেললাম, অন্ধকার বাগানে ঘুরলাম, কিছুই হলো না। ভূতেরা আমাদের বয়কট করেছিল। একমাত্র সে বাড়ির ছাদে দেখেছিলাম একটা হুতুম পেঁচা। আমাদের অবস্থা যেন বাঘ শিকার করতে গিয়ে শেষ পর্যন্ত বাজারে গিয়ে খরগোশ কিনে ফিরে আসার মতন। এই রকম অবস্থায় আমার পক্ষে ভূত সম্পর্কে অবিশ্বাসী হয়ে ওঠাই স্বাভাবিক। এত চেষ্টা করেও যদি ভূতের দেখা না পাই, তাহলে ভূতেদেরও আমি কেন পাত্তা দিতে যাব? অর্থাৎ আমি যেমন ভূত বিশ্বাস করি না, তেমনি ভূতেরাও আমাকে বিশ্বাস করে না। ভূতেরাও তো আমাকে কখনো দেখেনি, সুতরাং আমাকেই বা তারা বিশ্বাস করবেই বা কেন? এই সত্ত্বেও অবশ্য ইংরেজি বাংলা ভূতের গল্প পড়তে আমার খুবই ভালো লাগে। মাঝরাত্রিতে একা থাকলে কখনো কখনো যে একটু আধটু গা ছমছম করে না, তাও না। কিন্তু লোকজনের সামনে আমি জোর গলায় ভূতের মুন্ডুপাত করি। গত বছরই আমি বীরভূমের একটা গ্রামে বেড়াতে গিয়েছিলাম। আমার বন্ধু তপন সেখানে একটি নতুন প্রতিষ্ঠিত কলেজে চাকরি পেয়েছে। কয়েকদিন খুব খাবার দাওয়ার আর আড্ডা হলো। তারপর এক সন্ধেবেলায় কথায় কথায় ভূতের গল্প শুরু হলো। তপন বলল, এখানকার শ্মশানে কিন্তু রাত্রিবেলায় কেউ যায় না। আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন? কে জানি, সবাই ভয় পায়। এখানে রাত্রিবেলায় কেউ মারা গেলেও সকালের আগে পোড়াতে নিয়ে যাওয়া হয় না। বহুদিন ধরে এই নিয়ম চলে আসছে। আমি তৎক্ষণাৎ লাফিয়ে উঠে বললুম, চল শ্মশানটা ঘুরে আসা যাক। তপন বলে, দেখ, এসব পাগলামি করার কোনো মানে হয় না। তপনকে আমি সাহসী ছেলে বলেই জানতুম। গ্রামে এসে বিতু হয়ে গেছে একটা, কিছুতেই শ্মশানে যেতে চায় না। তখন আমার মধ্যে একটা বাহাদুরি দেখাবার লোভ এসে গেছে। আমি যাবই বলে গো ধরলাম। তখন আমার হাত ধরে টানাটানি করতে লাগলো, বারবার বলতে লাগলো, কেন পাগলামো করছিস? তোর একটা কিছু বিপদ হয়ে গেলে তো তোর স্ত্রীকে আমি কি করে মুখ দেখাবো বলতো? আমি বললাম, আমার স্ত্রী তোর মুখ দেখবার জন্য ব্যাকুল এমন তো মনে হয় না। গ্রামের রাস্তা ধরে তপন অনেকখানি আমার সঙ্গে এলো। দূরে যখন শ্মশানটা দেখা যাচ্ছে, তখন তপন একবার আমার হাত ধরে মিনতি করে বলল, সুনীল, প্লিজ যাসনি, আমার অনুরোধ রাখ। আমি হাত ছাড়িয়া নিয়া বললুম, তুই এখানেই দাঁড়িয়ে থাক, আমি এক্ষুনি ফিরে আসছি। তপন শেষ পর্যন্ত বলল, চল, তাহলে আমিও যাই, যা হবার দুজনেরই হবে। আমি তপনকে যেতে দিলাম না। একা একা সাহস দেখাবার লোভ ছাড়তে পারছিলাম না। গ্রামের শ্মশান সাধারণত নদীর ধারে। বীরভূমের অনেক শ্মশানে তান্ত্রিকরা সাধনা করেন শুনেছি। এই শ্মশানটা নদীর ধারে, তবে খুবই ছোট নদী। এখন শুকনো। একটা বিশাল বটগাছের নিচে ঝুপসি অন্ধকার। শ্মশানটায় একবারে কাছাকাছি এসে মনে হলো, ইস, একটা টর্চ আনলে হতো। জায়গাটা বড় বেশি অন্ধকার আর দারুণ নির্জন।
ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে শুধু। বহু দূরে একটা কুকুরের অশ্রান্ত চিৎকার। আমার চলার গতি কমে এলো। পেছন ফিরে তাকিয়ে দেখলাম তপেনকে আর দেখা যাচ্ছে না। একটা ভাঙা কলসির ওপর পা পড়তেই আমি ভয়ে লাফিয়ে উঠলাম। বড়ক্ষণেই নিজেকে ধিক্কার দিলাম। এ কি, আমি ভয় পাচ্ছি কেন? কিসের ভয়? ভয় কাটানোর জন্য খালি ফস করে একটা সিগারেট ধরালাম, তবু মনে জোর এলো না। মনে হতে লাগলো ভূত না থাক, সাপটাপ তো থাকতে পারে, টর্চ আনা উচিত ছিল। সিগারেটের সামান্য আলোয় কিছুই দেখা যায় না। একটা একটা করে দেশলাইয়ের কাঠি জ্বালাতে লাগলাম। কিছু পোড়া কাঠ, ভাঙা হাড়ি আর এক ছেঁড়া মাদুর ছাড়া কিছুই নেই। এখানে লোকে রাত্রে আসতে ভয় পায় কেন? কুসংস্কার ছাড়া কিছুই না। ঠিক এই কথাটা চিন্তা করতে করতে সঙ্গে সঙ্গে আমি একটা ঘটঘটাং আওয়াজ পেলাম। একটা মাটির হাড়ি যেন গড়াচ্ছে। চমকে ডান দিকে তাকাতেই দেখলাম দুটো জলজলে চোখ। আর আর কি একটা বিভৎস প্রাণী এগিয়ে আসছে আমার দিকে। নিজের কাছে তো স্বীকার করতে লজ্জা নেই, সেই মুহূর্তে আমি অসম্ভব ভয় পেয়েছিলাম। আমার গলা শুকিয়ে গেল, পা কাঁপতে লাগলো। না, জীবনে আর কোনোদিন হাঁটতে পারবো না, কথাও হয়তো বলতে পারবো না। তখনই দূর থেকে তপেন ডেকে উঠল, সুনীল, সুনীল! সেই ডাকে সম্ভেত ফিরে পেয়ে আমি দৌড়ালাম। তো উড়াতে গিয়েই এক আছাড়। সেই দিন যদি আমি আচার খেয়ে না পড়তাম, তাহলে সারা জীবন আমাকে ভীতুই থাকতে হতো। আমি আছাড় খেয়ে পড়বার সঙ্গে সঙ্গে একটা নেড়ি কুর্তা করে ডেকে ছুটে পালালো। ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতন আমার শরীর থেকে ভয় চলে গেল একেবারে। আর কিছুই না, একটা ক্ষুধার্ত কুকুর মাটির হাড়ি চাটছিল। বহু দিনের কুসংস্কার অন্ধকার আর নির্জনতার জন্য সেটাকেই আমার মনে হয়েছিল অদ্ভুত কিছু। ভালো করে তাকাতে পর্যন্ত পারিনি। আমি হো হো করে হেসে উঠলাম। বিশেষত তপনকে শোনাবার জন্যই আমার হাসি ক্রমশ আরো জোরালো হয়ে উঠতে লাগলো। তপন হাঁপাতে হাঁপাতে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমি বললুম, কিছুই না। এবারও ভূতেরা আমাকে ভয় পেয়েছে। যাই হোক, এইভাবে আমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যেই একটা ধারণা তৈরি করে দিতে পেরেছিলাম যে আমি ভূত একেবারেই বিশ্বাস করি না। ভূত তো আমার ধারে ঘাসে না কখনো। কিন্তু এর কিছুদিন বাদেই কলকাতা শহরেই আমার জীবনে এমন একটা অভিজ্ঞতা হলো যা ঠিক ব্যাখ্যা আমি আজও জানি না। ভূত আমি আজও দেখিনি, তবে আমার ঘরের দরজার আড়ালে কে এসেছিল কে জানে। ব্যাপারটা গোড়া থেকেই বলতে হবে। বিয়ে করার পর আমি একটা সার সত্য জানলাম, মেয়েদের খুশি করতে গেলে একটা বাথরুমওয়ালা বাড়ি থাকা দরকার। বিয়ের পর মেয়েদের কাছে স্বামীর যৌবন কিংবা পৌরস কিংবা টাকা পয়সা কিংবা খ্যাতি সবই তুচ্ছ হয়ে যায় যদি বাড়ির বাথরুম ভালো না হয়। আমার স্ত্রী শান্তার স্নান করতে সময় লাগে 40 থেকে 45 মিনিট। স্নানের ঘরটা তার কাছে একটা বিলাসিতার জায়গা। সুতরাং আমি যে ফ্ল্যাট ভাড়া করি, বাথরুমটা কিছুতেই তার মনের মতো হয় না। ফলে আমাদের গৃহে শান্তি নষ্ট হওয়ার উপক্রম। এই জন্য আমাকে ঘন ঘন বাড়ি বদলাতে হয়। কলকাতা শহরে পছন্দ মতন ফ্ল্যাট খুঁজে পাওয়াই হচ্ছে দুষ্কর।
তাছাড়া প্রত্যেকবার নতুন ফ্ল্যাট নিতে গেলেই ভাড়া বেড়ে যায়। কিন্তু এসব কথা শান্তাকে বোঝানো যাবে না। বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি করার বদলে ফ্ল্যাট খুঁজে বেরোনো অনেক উত্তম কাজ। 3-4 বার বাড়ি বদলাবার পর দক্ষিণ কলকাতায় লেকের ধারে আমরা একটা চমৎকার ফ্ল্যাট পেয়ে গেলাম। ছিমছাম, ছোটোখাটো এবং পরিষ্কার, ঠিক যেন আমার জন্যই তৈরি। ভাড়াও সাধ্যের মতো, 2টি বাথরুম। একটা একটু সাধারণ গোছের হলেও শোবার ঘরের সঙ্গে লাগানো যে বাথরুমটা, সেটা এক কথায় অনবদ্য, রীতিমতো বড়, সাদা টালি বসানো, ধপধপে চকচকে। বাথরুমের জানলা দিয়ে দূরের মাঠ ও গাছপালা দেখা যায়। শান্তার দারুণ পছন্দ হয়ে গেল। পরের রবিবারই আমরা বাড়ি বদল করে ফেললাম। নতুন বাড়িতে এসে একদিন আমি আমার বন্ধু বান্ধবীদের নেমন্তন্ন করলাম, আর একদিকে শান্তাও তার বন্ধু বান্ধবীদের নেমন্তন্ন করলো। রীতিমতো হইচই আনন্দে কাটলো কয়েকটা দিন। শান্তার সব সময় মন ভালো থাকে। আমি একটু বেশি রাত করেও বাড়ি ফিরলেও গুণই দেয় না। বুঝতে পারি সবই যেন ওই বাথরুমেরই গুণ। শান্তা এখন স্নানের সময়টা বাড়িয়ে 1 ঘন্টা করেছে। শাওয়ারের নিচেই দাঁড়িয়ে ও 2-3টে রবীন্দ্রসঙ্গীত শেষ করে। প্রথম ঘটনাটি ঘটল দিন 8 বাদে। আমরা ঘুমাই অনেক রাত করে, প্রায় সারা শহর ঘুমিয়ে পড়ার পর। একবার ঘুমিয়ে পড়লে সহজে আর ঘুম ভাঙে না। আমি অঘোরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ শান্তা আমাকে ঠেলা দিয়ে বলল, এই 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 শুনছো? বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর আমার ঘুম ভাঙল। ঘুম জড়িত গলায় আমি বললাম, কি? কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। তো রাত্রে আবার কি দরজায় ধাক্কা দেবে? ও কিছু না, ঘুমনি এখনো। ওই তো আওয়াজ হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না? আমি কান পেতে শুনলাম। হ্যাঁ, একটা আওয়াজ পাওয়া যাচ্ছে বটে, খুব জোরে নয়। কেউ যেন খানিকটা দ্বিধা ও সংকোচের সঙ্গে দরজায় ধাক্কা দিচ্ছে, যাতে প্রতিবেশীদের ঘুম না ভাঙে। আমি শুয়ে শুয়েই জিজ্ঞাসা করলাম, কে? আওয়াজটা থেমে গেল। আমি বললাম, হাওয়ায় ধাক্কা লাগছিল বোধহয়, কিছু না, ঘুমাও। শান্তা বলল, মোটেই হাওয়ায় ধাক্কার ওরকম শব্দ হয় না। স্বামী হিসেবে এবার আমার উঠে দেখা উচিত, নইলে শান্তা আমাকে ভীতু ভাববে। কিন্তু শীতের রাত্রে বিছানা ছেড়ে উঠতে কার ইচ্ছা হয়? তবু উঠতে হলো। আলো জ্বালালাম, দরজা খুলে দেখলাম বাইরে কেউ নেই। বাইরের আলো জেলে সদর দরজাও খুলে দেখলাম, সিঁড়িতেও উকি দিলাম, কোথাও কেউ নেই। আমি একটু অসামাজিক ধরনের মানুষ, বহুদিনই অনেক রাত পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করি। আমার বন্ধুরা কখনো কখনো মাঝরাত্রিতে এসে আমার বাড়িতেও হাজির হয়। সেই রকম কেউ এসে দরজায় ধাক্কা দিলে অবাক হওয়ার কিছু ছিল না। কিন্তু কারুকে কোথাও দেখতে না পেয়ে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো যে হাওয়ায় ধাক্কা লেগেছে, কিংবা ইঁদুর ঠিদুর ঠক ঠক করছিল। ফ্ল্যাটের মধ্যে ইঁদুর থাকা ভালো কথা নয়। শান্তা ইঁদুর দেখলেই খাটের ওপর লাফিয়ে ওঠে। কাল সকালে এর একটা কিছু করতে হবে। আলো ঠালো নিভিয়ে আবার ফিরে এলাম। শান্তাকে একটু মৃদু বকুনি দিয়ে বললাম, কোথাও কিছু নেই, শুধু শুধু ঘুম থেকে জাগালে আমায়। শান্তা লজ্জা পেয়ে আমাকে খুশি করার জন্য বলল, সিগারেট খাবে? সিগারেট দেশলাই এনে দেব? আমি বললাম, না থাক, ইচ্ছে করছে না। আবার শুয়ে পড়লাম। সবে মাত্র ঘুম চোখে জড়িয়ে এসেছে। এই সময় আবার দরজার শব্দ, এবার একটু জোরে। শান্তা এবার রীতিমতো ভয়ে চেঁচিয়ে উঠল, এই। আমি গম্ভীর গলায় বললাম, কাল সকালে ব্যাপারটাকে ঠান্ডা করব। শান্তা আরও ভয় পেয়ে জিজ্ঞাসা করল, কে? কাকে? ইঁদুর? ধ্যাৎ, ইঁদুর কখনো এত জোরে আওয়াজ করতে পারে? ইঁদুর কি যে পারে আর কি যে পারে না তা কি আমার পক্ষে জানা সম্ভব? নিশ্চয়ই মস্ত বড় ধেড়ে ইঁদুর। শান্তা বলল, শব্দটা
বাথরুমের দরজা থেকে আসছে। এই একটা গুরুতর ব্যাপার। শান্তার প্রিয় বাথরুমে যদি ইঁদুর থাকে তাহলে তো সাংঘাতিক কথা। আবার আমাকে ফ্ল্যাট খুঁজতে হবে, সুতরাং উঠতেই হলো। আগের বার আলো জ্বালার সঙ্গে সঙ্গে শব্দটা থেমে গিয়েছিল, এবার অল্প অল্প শব্দ শুনতে পেলাম। আমি ইঁদুর তাড়াবার ভঙ্গিতে হুস হুস করলাম, তবু আরেকবার শব্দটা হলো। বাথরুমের দরজার বাইরে থেকে ছিটকিনি বন্ধ। আমি দরজা খুলে দেখতে যাচ্ছি, শান্তা আমায় চেপে ধরল। ভিতরে যদি কেউ থাকে? সুতরাং কণ্ঠস্বর মোটা করে ধমকের সুরে জিজ্ঞাসা করলাম, কে কে ভেতরে কে? আর কোনো সাড়া শব্দ নাই। শান্তা বলল, আমার ভয় করছে, আমার ভীষণ ভয় করছে। ভয় পাওয়া মেয়েদের হচ্ছে স্বভাব। অনেক সময় ভয় পেলে মেয়েদের মানায়, কিন্তু স্ত্রীর সামনে যে স্বামী সাহস দেখায় না তার জীবন ব্যর্থ। আমি বীর দর্পে শান্তার হাত ছাড়িয়া দরজাটা খুলে ফেললাম। কেউ ছুটে এসে বেরিয়ে আমাকে আক্রমণ করল না। একটু অপেক্ষা করে বাথরুমের মধ্যে মুখ বাড়িয়ে দেখলাম, না, কেউ নেই, কোনো ইঁদুর না। ভালো করে সব জায়গাটা পরীক্ষা করার পর আমি শান্তাকে ভেতরে ডাকলাম। শান্তাও দেখল বাথরুমের কোথাও বড় সড়ো ইঁদুরের লুকিয়ে থাকার সম্ভাবনাও নাই। শান্তা বলল, তাহলে কিসের শব্দ বলো তো? হাওয়ায় ছাড়া আর কি হবে? হাওয়ায় কখনো এরকম শব্দ হয়? থাকে, কাল সকালে সেটা চিন্তা করা যাবে। ভেতরে তো কেউ নেই, দেখা তো গেল, সুতরাং ভয়ের কিছু নাই। আবার সব দরজা টরজা বন্ধ করে আলো নিভিয়ে শুয়ে পড়লাম দুজনে। বেশ কিছুক্ষণ দুজনে আর কোনো কথা না বললেও দুজনেই আসলে কান খাড়া করেছিলাম, আর কোনো শব্দ শোনা যায় কি না। আর শব্দ শোনা হলো না। শান্তা ঘুমিয়ে পড়ার পর আমিও ঘুমালাম। পরের দিন সকালে উঠে শান্তা আর আমি দুজনে মিলে আবার বাথরুমের রুমটা তন্ন তন্ন করে খোঁজ করলাম। সেখানে কোনো রকম সন্দেহজনক চিহ্ন নেই। দিনের আলোয় অনেক কিছুই স্বাভাবিক মনে হয়, রাত্রিবেলা অনেক ছোটোখাটো শব্দও খুব জোরে শোনায়। সুতরাং দরজা ধাক্কানোর ব্যাপারটা সেই রকমই কিছু একটা হবে, এই রকম ভেবে নিতে হলো। ব্যাপারটা আমি তেমন কোনো গুরুত্ব না দিলেও সেই দিন আমি বাড়ি ফিরে এলাম সন্ধে হতে না হতেই। শান্তা খুব খুশি হলো। আমরা একসঙ্গে বেরিয়ে একটা সিনেমা দেখে এলাম রাত্রির শোতে। সারাক্ষণ আমরা গত রাত্রির ঘটনা নিয়ে কোনো আলোচনা করিনি। শুতে যাওয়ার আগে শান্তা বলল, জানো, ঠিকেজি বলছিল এই ফ্ল্যাটটায় খুব ঘন ঘন ভাড়াটে বদলায়। আমি জিজ্ঞেস করলাম, কেন? তা জানি না, আগের ভাড়াটেরা নাকি মাত্র 15 দিন থেকেই চলে গেছে। ভাগ্যিস গেছে, নইলে এমন চমৎকার ফ্ল্যাটটা আমরা পেতাম না। ফ্ল্যাটটা তো ভালোই, কিন্তু কিন্তু আবার কি? আর যদি আবার শব্দ হয়, কালকেই আমি ইঁদুর মারার ওষুধ কিনে আনবো। শান্তাকে আমি হাসি ঠাট্টায় ভুলিয়ে রাখলাম। তারপর এক সময়ও ঘুমিয়ে পড়ল। আমি একটা বই খুলে জেগে রইলাম, বারবার তাকাচ্ছি দরজার দিকে, যেন আমি কারোর প্রতীক্ষা করছি। সে এসে ধাক্কা দিলেই আমাকে খুলে দিতে হবে। রাত্রির 1:30 পর্যন্ত বই পড়লাম। আজ আর কোনো রকম শব্দ নেই, তবু আমার ঘুম আসছে না। রাস্তা দিয়ে মাঝে মাঝে 1-2 গাড়ি যাচ্ছে, এছাড়া থমথম করছে রাত। বাথরুমের দরজাটার দিকে তাকালেই আমার মনে হচ্ছে ওপাশে যেন কেউ দাঁড়িয়ে আছে। আমি আলো নেভাইনি বলেই দরজায় ধাক্কা দিতে পারছে না। কোনো একটা কিছু সম্পর্কে বেশি ভাবলেই এই রকম সব চিন্তা আসে। আমি বিছানা থেকে উঠে পড়ে বাথরুমের দরজাটা খুললাম। ভেতরের আলো জ্বেলে ভালো করে দেখে নিলাম একবার। বাইরের দিকের জানলাটাও বন্ধ করে দিলাম। হাওয়া আসবার কোনো উপায় নেই, আজ আর কোনো শব্দ হবে না। দরজাটা আবার বন্ধ করে দিতে যাচ্ছি, এমন সময় শান্তা ভয়ে চেঁচিয়ে উঠল, কে কে? আমি শান্তা, আমি। তুমি
তুমি ওখানে কি করছো? আরে তুমি ভয় পাচ্ছ নাকি? আমি বাথরুমে গিয়েছিলাম। শান্তা উদ্ভ্রান্তের মতো জিজ্ঞাসা করলো, তুমি সত্যি বাথরুমে গিয়েছিলে? সত্যি করে বলো তো, আজও নিশ্চয়ই আওয়াজ হয়েছিল। না না, কোনো আওয়াজ হয়নি। সত্যি বলছো? হ্যাঁ, দেখো না, আর কোনো দিন আওয়াজ হবে না। কিন্তু আলো নিভিয়ে দিয়েই শুয়ে পড়ার 5 মিনিট বাদেই আওয়াজটা শুরু হলো। ঠক ঠক। শান্তা আমাকে জড়িয়ে ধরে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ও কি হলো? তুমি বলো। আমি বললাম, চুপ, শুনতে দাও না। কি শুনবে? দেখি আর কি হয়। দরজাটা আর কয়েকবার ধক ধক করল, কিন্তু আর কিছুই হলো না। শান্তা চাপা স্বরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমি বললাম, একটা রাত জেগে থেকে দেখা যাক না কি হয়। শান্তা বলল, তুমি ঠিক ঘুমিয়ে পড়বে, আমি ঘুমিয়ে পড়লে আমি ভয়েই মরে যাব। না, ঘুমাবো না, আর একটা কাজ করা যাক, বাথরুমের দরজাটা খুলে ফাঁক করে রাখা থাক না। উঠে তাই করলাম। শোবার ঘরের পাশের বাথরুমের দরজাটা খুলে রাখায় শান্তার একেবারেই পছন্দ নয়, কিন্তু অতি কষ্টে ওকে রাজি করালাম। আর কোনো শব্দ হলো না। রাত কেটে গেল। সকালে উঠেই শান্তা বলল, এর একটা ব্যবস্থা না করলে কিন্তু চলবে না। এইভাবে কি প্রত্যেক রাত না ঘুমিয়ে কাটাবো নাকি? যত রকম ব্যাখ্যা দেওয়া যায় সব কটাই আমি শান্তাকে শোনালাম। যেমন, বাতাসের ধাক্কা তো হতেই পারে, তাছাড়া হঠাৎ কোনো গাড়ির ঝাঁকানিতে কিংবা এ বাড়ির অন্য কোনো ফ্ল্যাটের দরজা বন্ধ করার সময় নিশ্চয়ই এই দরজাটা কেঁপে ওঠে। শান্তা বিশ্বাস করল না। দরজাটার গায়ে হাত দিয়ে বলল, দেখেছো কীরকম শক্ত দরজা, এমনিতেই কিছুতেই নড়তে পারে না। আমি বললাম, ঠিক আছে, লক্ষ্য রাখো তো দিনের বেলায় আওয়াজ হয় কি না। সেদিন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল। বাড়ির বাইরের জগৎটার সঙ্গে একবার জড়িয়ে পড়লে তখন আর বাড়ির কথা মনে থাকে না। সিঁড়ি দিয়ে ওঠার সময় একটু অপরাধ বোধ করলাম। শান্তা অনেকক্ষণ একলা আছে। রাত 11টা বেজে গেছে। 2-3 বার কলিং বেল টিপলাম, দরজা খোলে না। শান্তা কি ঘুমিয়ে পড়ল? বেল টিপতেই টিপতেই আমি ডাকলাম, শান্তা, শান্তা। একটু বাদে দরজা খুলল। শান্তার চোখে জল। এটা আমার কাছে নতুন একটা ব্যাপার। দেরি করে বাড়ি ফিরলে শান্তা মাঝে বেশ বকাবকি করে, কিন্তু প্রথমেই তো কাঁদে না। আমি কিছু বলবার আগেই শান্তা বলল, আমি বেঁচে থাকি কিংবা মরে যাই, তোমার তাতে কিছু যায় আসে না, তাই না? অনুতপ্ত গলায় বললাম, শান্তা, এসব কি বলছো? হঠাৎ দেরি হয়ে গেল মানে, বোম্বে থেকে আমার একটা পুরনো বন্ধু এসেছে, অনেক দিন পর দেখা। বাড়ি ফিরে যদি দেখতে আমি মরে গেছি। ছি, এসব কি বলছো? কেন, কি হয়েছে? তুমি ভয়টার পেয়েছো নাকি? যাকে সারাদিন সারা সন্ধে একলা থাকতে হয় তাকে কি আর ভয় পেলে চলে? কি হয়েছে বলো না। আবার কি দরজাটা? না, কিচ্ছু হয়নি। কাছে গিয়ে শান্তার মাথায় হাত দিয়ে বললাম, লক্ষ্মীটি, রাগ করো না, আর একদিনও দেরি করব না। এরকম কতবার বলেছ জানো? এই ফ্ল্যাটে একটি মেয়ে আত্মহত্যা করেছিল। যা, আমাকে আজ 2-3 জন বলল। মেয়েটি আমার বয়সী ছিল, খুব সুন্দর দেখতে। থাকি, রাত্রিবেলা আর এসব গল্প বলতে হবে না। শোনো, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, খাবো না, শুয়ে পড়া যাক, আজ রাত্রিটা ভালো করে ঘুমাতে হবে। শান্তা আর একটাও কথা বলল না। কিছুক্ষণ গম্ভীর হয়ে রইল। জামা কাপড় বদলে আমি শুয়ে পড়ার জন্য তৈরি হলাম। শান্তা বলল, আমি বাথরুম যাব, কিন্তু আমার ভয় করছে। আমি হাসতে হাসতে বললাম, এর মধ্যেই ভয় পাচ্ছ? আলো জ্বালা রয়েছে, আমি জেগে আছি। শান্তার গলার আওয়াজটা যেন
বদলে গেল। অদ্ভুতভাবে বলল, আমি বাথরুমে গেলে তুমি বাইরে থেকে দরজা বন্ধ করে দেবে না তো? আমি চমকে গিয়ে বললাম, কি বলছো কি? দরজা বন্ধ করে দেবো কেন? সত্যি করে বলো, দরজা বন্ধ করে দেবে না তো? তুমি কোনোদিন আমাকে বাথরুমে আটকে রাখবে না? বলতে বলতেই শান্তা হু হু করে কেঁদে ফেলল। কিরকম যেন পাগলের মতো হয়ে গেছে। আমি ওর 2 হাত ধরে ঝাঁকুনি দিতে দিতে বললাম, শান্তা, 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 কি হলো? কি সব? তুমি কি আমাকে বিশ্বাস করো না? শান্তা কোনো রকমে নিজেকে একটু সামলে নিল। তারপর আস্তে আস্তে বলল, সেই মেয়েটির স্বামী রাগ করে একদিন তাকে বাথরুমের মধ্যে আটকে রেখেছিল। মেয়েটি কত দরজা ধাক্কা দিয়েছে, তবু খোলেনি। তখন লজ্জায় অপমানে মেয়েটি আত্মহত্যা করেছিল। আমি ধমক দিয়ে বললাম, যত সব গাঁজাকুড়ি গল্প। সেই মেয়েটি বুঝি এসে দরজা ধাক্কা দেয়? তার দেয় তো দিক না, সে তো আমাদের কোনো ক্ষতি করছে না। অনেকক্ষণ ধরে শান্তাকে বোঝালাম। তারপর এক সময় ও শুয়ে পড়ল। আমি আলো নিভিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম বাথরুমের দরজার পাশে। আলোতে প্রেতাত্মা থাকে না শুনেছি। সেই দুঃখিনী মেয়েটি যদি দরজা ধাক্কাতে আসে, আমি অন্ধকারেই দরজা খুলে তাকে দেখব। প্রায় ঘন্টা খানেক দাঁড়িয়েছিলাম, কিছুই হলো না, কোনো শব্দ নেই। তারপর ক্লান্ত হয়ে বিছানায় এসে শোয়া মাত্রই দরজায় আওয়াজ হলো। শান্তা সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল, এই যে আবার আবার! আমি তড়াক করে বিছানা থেকে নেমে ছুটে এসে দরজা খুললাম। দারুণ আশা ছিল মেয়েটিকে দেখতে পাবো। কেউ নেই, অন্ধকারেও কাউকে দেখা গেল না, শুধুই অন্ধকার। না, ভূত আমার ভাগ্যে নেই। আমার চোখের সামনে ওরা কেন যে কিছুতেই আসতে চায় না। তবে সেই দরজার আড়ালে কে ছিল, কেন বাথরুমের দরজায় কুণ্ঠিত ধাক্কা পড়তো, তা আমি কোনোদিন জানতে পারিনি। আবার ফ্ল্যাট বদল করতে হয়েছে শান্তার জন্য। এই ফ্ল্যাটের বাথরুম তেমন ভালো না, কিন্তু শান্তার কোনো অভিযোগ করে না। আপনারা শুনলেন আনপ্লাগড রুম্পা। আজকের গল্প দরজার আড়ালে।